আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমরা ভিউ পয়েন্টে আছি। ভিউ পয়েন্টে দেখো যে হোয়াট আর দা 160 নম্বর পেজে হোয়াট স্পেশাল এন্ডোট্রাকিয়াল টিউব আর অ্যাভেলেবল ফর লেজার সার্জারি। এই এখানে চারটা টিউবের নাম লিখছে, যদি পারো মুখস্থ করবা। আর যদি ইনকেস মুখস্থ করতে না পারো তাহলে সেক্ষেত্রে আল্লাহ আল্লাহ করবো যাতে এই ধরনের কোয়েশ্চেন না আসে। আচ্ছা, এরপরে লাস্ট একটা, যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভ্যারিয়াস এন্ডোট্রাকিয়াল টিউব ফর লেজার এয়ারোসার্জারি। এই কোয়েশ্চেনটা সাধারণত কোয়েশ্চেন আসে, ব্লকে এই কোয়েশ্চেনটা চলে আসে, এইটা লাগবে, এটা পড়তে হবে। এটা বিভিন্ন টাইপের টিউবের মধ্যে সুবিধা অসুবিধাগুলো দেওয়া আছে। আচ্ছা, পরের পাতায় দেখো এই দুটো কোয়েশ্চেন আমরা নোট থেকে পড়ছিলাম, এই পড়াটাই আবার এখানে দিয়ে দিচ্ছে, যে ডিসঅ্যাডভান্টেজ অফ র্যাপিং ট্রাকিয়াল টিউব উইথ মেটালিক টেপ। তাহলে আমরা যেটা, তাহলে আমাদের ভিউ পয়েন্টেই আছে, লাগবে না নোট থেকে পড়া। এবং পরের কোয়েশ্চেনটা হোয়াট একই আর দা, আছে আপু। হ্যাঁ, এই যে সেম আপনি যখন 161 নম্বর পেজে। আপনার লেখার এটা সেম কিনা সেটা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম। আচ্ছা তাহলে তো আচ্ছা, এরপরে দেখো যে কি বলে, হোয়াট আর দ্য প্রিকশন নিড টু বি কনসিডার ইন লেজার এয়ারওয়ে সার্জারি। আর হচ্ছে আমরা করবো কি, মানে এখানে প্রিকশন এবং ম্যানেজমেন্ট এয়ারওয়ে একসাথে দিয়ে দেওয়া আছে, এবং এটা যেটা আমি লিখছি মানে সেটাই। তো এইটা আর ওই নোট কষ্ট করে থাকার দরকার নেই, এখান থেকে করে ফেলেই হবে। তো 161 নাম্বার পেজের দুইটা কোয়েশ্চেনই পড়তে হচ্ছে, মানে দুটো কোয়েশ্চেন আমরা নোট থেকে পড়ছিলাম, ওই নোট থেকে না পড়ে আমরা এখান থেকে পড়ে ফেলবো সেম। এটা যেটা আমি লিখছি, যে আমি যে সোর্স থেকে লিখছিলাম সেটার এটা সেম আছে। আচ্ছা, এরপর যে রিস্ক ডিউরিং, নিচের পয়েন্টটাতে আসো, রিস্ক ডিউরিং লেজার সার্জারি ক্যান বি প্রিভেন্টেড বাই। তাহলে এই ওই যে ওটা সেম ঘুরে ফিরে একই জিনিস, যে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটা আমরা পড়ছি এই যে 159 নম্বর পেজে যেটা আছে, সেফটি আমরা কিভাবে দিব সেগুলা। আচ্ছা, তাহলে এই রিস্ক ডিউরিং লেজার সার্জারি ক্যান বি প্রিভেন্টেড বা এটাও এখান থেকে করে ফেলতে পারে, যে এটা এখন আমি কিভাবে করতেছি, এটা আমি নিজেকে কিছু প্রিকশন নিচ্ছি, পেশেন্টকে কিছু প্রিকশন দিচ্ছি, ওটির কিছু প্রিকশন নিচ্ছি, সব মিলাই হচ্ছে আমার প্রিকশন। তাহলে এখানে যদি একটু ডিফারেন্ট করে লিখছে কিন্তু লেখাটা সেম। আচ্ছা, আমি একটু পড়ে যাই, সেটা হচ্ছে যে প্রথম বলছে যে আমরা গগলস পরবো। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাওয়ালিং অফ দ্য পেশেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট টাওয়ালিং বলতে পেশেন্ট গুলাকে দেখবা একদম চোখ টোক সহ ঢেকে ফেলে দিয়ে, আহ, ওই যে ড্রেপিং শিট দিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে বললো কি যে ইউজিং ফ্লেক্সিবল রিইনফোর্স মেটাল ট্রাকিয়াল টিউব উইদাউট কাফ। আচ্ছা, মেটালিক কোটেড টিউব উইথ কাফ ইনফ্লেশন, নর্মাল স্যালাইন পরিবর্তন সব মিথিলিন ব্লুও দেয়। তারপর হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ট্রাকেল ইনটিউবেশন, যে এখানে আসলে ইনটিউবেশনটাকে প্রথম কথা হচ্ছে সব চেষ্টা করা হয় অ্যাভয়েড করার জন্য। ইনটিউবেশন অ্যাভয়েড করে তাহলে কি করবে সেটা আমার নোটে পাবো। আচ্ছা, এরপর হচ্ছে ইউজ নন এক্সপ্লোসিভ মিক্সচার অফ গ্যাস, মানে এখানে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি আমরা কমায় দিচ্ছি, বা ইন্টারমিটেন্ট অক্সিজেনেশন করতেছি। ইন্টারমিটেন্ট অক্সিজেনেশন বা ইন্টারমিটেন্ট অক্সিজেনেশনটা কি, যে আমরা পেশেন্টকে মাঝখানে একদম অক্সিজেন দিবই না, আমরা মাঝে মাঝে 100% অক্সিজেন দিচ্ছি। এরপর বলছে লিমিটেশন অফ লেজার পাওয়ার এন্ড ডিউরেশন, অ্যাডিকুয়েট সাকশন অফ দ্য ফিল্ম এন্ড হাই ভিজিলেন্স। মোটামুটি আমরা রিস্ক প্রিভেনশনের জন্য যেভাবে পড়ছিলাম অনেকটাই সেম। আমি যদি রিস্ক প্রিভেনশনের কথাটা, যে পেশেন্ট সেফটি, স্টাফ সেফটি, তারপর হচ্ছে ইন জেনারেল ওটি ম্যানেজমেন্ট, থিয়েটার ম্যানেজমেন্ট, সেভাবে যদি আমি অ্যান্সার করি সেটাও কিন্তু ভুল হবে না। ওকে, তাহলে এটা মানে পুরো কোয়েশ্চেনটা এখান থেকে অবশ্যই পড়বা, এইটা কিন্তু মানে হচ্ছে লেজারের মূল অংশ। এরপরে কোয়েশ্চেনটা কিন্তু হোয়াট সেফটি অ্যাসপেক্ট নিডস টু বি কনসিডার্ড উইথ রিগার্ড টু দ্য লেজার সার্জারি। এটা পড়ার কোনো দরকার নেই, কারণ এটা আমরা অলরেডি পড়ে আসছি অনেকবার করে, পেশেন্ট ফ্যাক্টর স্টাফ ফ্যাক্টর পড়ে আসছি। ও 159 নম্বর পেজে যে কোয়েশ্চেনটা, যে হাউ উইল ইউজ অফ লেজার চেঞ্জ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যানেস্থেসিয়া, সেখানে উত্তরই আসলে ঘুরে ফিরে এগুলোই আসতেছে। এরপরে হচ্ছে যে একটা 7 বছরের মেয়ে, তার হচ্ছে আর আরআরপি করবে, সেখানে তার তুমি কি মনিটর করবা। তো মনিটরিং এর ক্ষেত্রেও আমরা এখানে কি লিখবো, রুটিন মনিটরিং, এসেনশিয়াল আর মনিটরিং, ট্র্যাডিশনাল। অ্যাডিশনাল এসেনশিয়াল মনিটরিং। আর এডিশনাল। হ্যাঁ, শেষ। আচ্ছা, এরপরে কেস ডিসকাশনটা দেই। কেস ডিসকাশনটা হচ্ছে মর্গানের। তো মর্গানের যে কোয়েশ্চেনটা আছে এখানে একদম হুবহু সেভাবে করে আসবে না,
আসে না তো। আহ, জিনিসটা হচ্ছে কি যে এটা ফেস করতে গেছে, ফেস করার পরে হচ্ছে হিজ রেসপিরেশন সিম লেবার উইথ লাউড ইন্সপিরেটরি স্টাইডর। তাহলে স্টাইডরের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি কি গেল? তাহলে আমরা নর্মালি যে স্টাইডরের কোয়েশ্চেন, তার সাথে আমরা ল্যারিঙ্গোস্পাজম, ল্যারিঞ্জিয়াল ইডিমা এগুলো কিছু দিলাম। এখন হচ্ছে কাফিং, হচ্ছে কাফিং এর সাথে হিমোপটাইসিস, মানে যে কোনো কিছু যে টনসিলের পরেই আমরা ব্লিডিং, মানে যখন আমাদের কোনো ধরনের ব্লিডিং হবে, সেটা যে ব্লিডিং টনসিলই হইতে হবে নট নেসেসারি, সেটা নাক থেকেও তোমার ব্লিডিং আসতে পারে, তাই না? তো ব্লিডিং টনসিলের ম্যানেজমেন্টে আমরা যেভাবে ম্যানেজ করছি, যে কোনো ধরনের ব্লিডিং আমরা কিন্তু, যে কোনো ধরনের ব্লিডিং বা আমি ভাবতে ধরে নিচ্ছি যে পেশেন্টের অ্যাসপিরেশন হচ্ছে, তাহলে আমরা কিন্তু সেম প্যাটার্নে ম্যানেজ করব। মানে এখানে ডিফারেন্ট কিছু হবে না। এখানে যেন কোয়েশ্চেনটাকে একটু ঘুরায় বলছে যে অ্যানাদার প্যারাডক্সিজম অফ কাফিং ইজ অ্যাকম্পানিড বাই হেমোপটাইসিস। তাহলে এখানে হোয়াট ইজ ইউর ইমিডিয়েট ম্যানেজমেন্ট? তাহলে কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখো, নিচের দিকে লিখছে ইমিডিয়েট মেজার্স শুড ইনক্লুড, কি কি আছে, ওই ওই সেম ম্যানেজমেন্ট, যে হেড এন্টারাইজ করে দিচ্ছি, পেশেন্টের হচ্ছে কোনো ধরনের ব্রিদিং যদি, বিপি যদি বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা তাকে হচ্ছে বিপি কমাচ্ছি, সিডেশন গুলো অ্যাভয়েড করতেছি, মানে নর্মাল ম্যানেজমেন্ট গুলো। তারপরে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেন গুলো না জাস্ট হচ্ছে রিডিং দিয়ে যাওয়া, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট অত বেশি না। আচ্ছা, এরপরে সি কোয়েশ্চেন যেটা আছে এটা হচ্ছে পড়বা, বিকজ এটা হচ্ছে ওইটা যেটা বললাম যে ব্রিদিং কাউন্সিলের ম্যানেজমেন্ট আর এটার ম্যানেজমেন্ট অনেকটুকু সেম হবে। জাস্ট রিডিং লাগবে না, মানে ডিটেল পড়া, ডিটেলে একবার পড়লেই যথেষ্ট। এরপর হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য নোজ, দরকার নাই। হাউ উইল ইউ এক্সটিউবেট দ্য পেশেন্ট, পেশেন্টকে আমি অ্যাওয়েক এক্সটিউবেশন করবো। তাহলে এতটুকু নেক্সট সুয়েলিং আগ পর্যন্ত ভিউ পয়েন্ট আমাদের কমপ্লিট। এখন আসে নোটটাতে। নোটটা একটু শুরু থেকে আরেকবার বলি। প্রথমত গেল প্রিন্সিপাল অফ ইএনটি সার্জারি, এটা আমরা এখান থেকে পড়বো। তারপরে বলছিলাম পরের পেজে কমপ্লিকেশন অফ নাসোট্রাকিয়াল ইনটিউবেশন এবং এক্সটিউবেশন, তাহলে এটা এখান থেকে পড়বো। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ লেজার নিচে লেখা আছে, সেটা দরকার নেই, সেটা ভিউ পয়েন্টে আমরা পড়ছি। এরপর আসে পরের পাতায় যে লেজারের বেসিক প্রিন্সিপাল, লেজারের কমনলি ইউজ লেজার, এগুলো আমরা এখানে ভিউ পয়েন্টে পেয়ে গেছি, এখান থেকে আমাদের আর পড়ার দরকার নেই। এরপরে আসো রিস্ক, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ লেজার, এটাও ভিউ পয়েন্ট থেকে আমরা পড়ছি। ইয়ারের ফায়ার ম্যানেজমেন্ট, ভিউ পয়েন্ট। আচ্ছা, এরপরে আসো যে অ্যানেস্থেটিক রিকোয়ারমেন্ট ফর কার্বন ডাইঅক্সাইড লেজার, এই এটার পরের পেজে আসো ল্যারিঞ্জিয়াল লেজার অপারেশন। তার পাশে দেখো আমার হাতে লেখা ছোট্ট করে লেখা আছে যে ডিএল বায়োপসি বা এন্ডোস্কোপিক অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট। এটা আমরা যে ভিউ পয়েন্ট শুরুতে পড়ছিলাম সেই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে গিয়ে তোমার আহ 156 নাম্বার পেজে, রাইট ডাউন প্রিন্সিপাল অ্যানেস্থেটিক গোল ফর ল্যারেঞ্জিয়াল এন্ডোস্কোপিক সার্জারি। ওখানে যে তিনটা গোল ছিল আমার, সেটা হচ্ছে ইমিডিয়েট সার্জিক্যাল ফিল, ইমোবাইল সার্জিক্যাল ফিল এন্ড অ্যাডিকুয়েট মাসেল রিল্যাক্সেশন। আচ্ছা, দুই ছিল কি? দুই বলতেছি অ্যাডিকুয়েট অ্যাডিকুয়েট অক্সিজেন। রেসপিরেশন এন্ড ভেন্টিলেশন, তিন হচ্ছে কার্ডিওভাস্কুলার ইনস্টেবিলিটি। আমি ভিতরে এগুলোকে একটু বড় করে লিখছি। আচ্ছা, বড় করে হুম। লেখার এটা কি আছে যে প্রথম বলছি মাসেল রিল্যাক্সেশন। তো মাসেল রিল্যাক্সেশন আমরা কিভাবে করতে পারি? বলছি যেটা আমরা অ্যাচিভ করতে পারি, আমরা বোলাস দিতে পারি অথবা হচ্ছে আমরা ইনফিউশন দিতে পারি। গেল, এটা ইন্টার বোলাস অথবা ইনফিউশন কার নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, অথবা আমরা সাকসিনাল কোলিন দিয়েও দিতে পারি, কারণ সাকসার তো ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে মিনিমাম 5 মিনিট। তো 5 মিনিট ইজ আ বিগ ডিল, বিগ টাইম, এত সময়ও লাগে না। আচ্ছা, এরপর বলতেছে অক্সিজেনেশন অ্যান্ড ভেন্টিলেশন। মোস্ট কমনলি পেশেন্ট ইজ ইনকিউবেটেড উইথ স্মল ডায়ামিটার এন্ডোট্রাকিয়াল টিউব। তাহলে এখানে আমার মূল জিনিসটা থাকবে কি, রিয়েল বায়োপসিতে আমরা সবসময় ছোট সাইজের টিউব ইউজ করি। আচ্ছা, আরেকটা টিউব আছে, সেটা বলতেছে 4, 5 or 6 millimeter specialized microlaryngeal ET tube is the same length as adult tube but has large high volume low pressure cuff and is less stiffer and less prone to compression. মোদ্দা কথা হচ্ছে মানে রিয়েল বায়োপসির জন্য একটা স্পেশাল টিউব পাওয়া যায়, মাইক্রো ল্যারিঞ্জিয়াল টিউব, যেটার সাইজটা হচ্ছে কম,
তো আমরা এখানে যদি আমি সেই মাইক্রোল্যারেঞ্জিয়াল ইটি টিউব না পাই, তাহলে সেক্ষেত্রে আমি আমার যে নর্মাল ইটি টিউব সেটা ইউজ করতে পারি, তবে সেটা অবশ্যই সাইজে ছোট নিতে হবে। আর এখানে যে মাইক্রোল্যারেঞ্জিয়াল ইটি টিউব বলছে, এই ইটি টিউব সাধারণত 4, 5, 6 সাইজের হয়। এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এটা লেন্থ মানে টিউবটার মিলিমিটারের ছোট, ইন্টারনাল ডায়ামিটার ছোট, কিন্তু সাইজটা অ্যাডাল্ট মানে লেন্থ হচ্ছে অ্যাডাল্ট লেন্থের সমান। আর একটা কি, এটা হচ্ছে হাই ভলিউম লো প্রেসার কাপ আছে, এবং এটা হচ্ছে স্টিফার মানে সহজে কম্প্রেসিবল হবে না, এন্ড লেস প্রোন টু কম্প্রেশন। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে অ্যানাদার অপশন। তাহলে অক্সিজেনেশন ভেন্টিলেশন আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সেটাই এখানে আরো মানে বলা হয়েছে। অ্যানাদার অপশন হচ্ছে ইন্টারমিটেন্ট অ্যাপনিয়া টেকনিক। দেখো ডক্টর আজম নোটের নিচে আমি এখানে পাশে দিয়ে একটা ইয়া দিয়ে লিখেছেন যে অ্যানাদার অপশন ইজ ইন্টারমিটেন্ট আপু অ্যাপনিয়া টেকনিক। এখানে তো শুরু যেটা, হ্যালো আপু শুনতেছেন? এই যে অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট প্রি অপারেটিভ ইভালুয়েশন, এখানে ওই যে 1 2 তারপর 3 নাম্বার অপশনটা আপনি বলতেছেন তাই না? না 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 না, আমি না, ওই যে ডান দিকে। ডিএল বায়োপসির উপরে অক্সি এন্ড ভেন্টিলেশন লিখছি না, হ্যাঁ, বি। বুঝছি আমি আপু, আমি কি বলছি বুঝেন নাই। আপনি তো অ্যানেস্থেটিক গোলই বলতেছেন, এই পাশে 3 লেখা, ওই 1 2 কি নিচে এইটা নাকি? না না, এক দুই, এটা এটা এটার সাথে এটা না, এটা তো হচ্ছে আমার ম্যানেজমেন্ট, এটার সাথে এটা না, এটা রিলেটেড না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি অক্সিজেশন ভেন্টিলেশনে ওখানে ভিতরে কোনো পয়েন্ট মার্কিং করিনি, পয়েন্ট দেন, শুধু আমি হাইফেন দিচ্ছি, হাইফেন দিয়ে লিখছি মোস্ট কমনলি আমরা ইনকিউবেট করতেছি। 2 নম্বরে লিখছি হচ্ছে 4, 5 সাইজের মাইক্রোল্যারেঞ্জিয়াল টিউব ইউজ করতেছি। তারপর মানে হুম। 4 ভাবে আমরা অক্সিজেশন মেনটেন করতে পারি। একটা হচ্ছে ইন্টারমিটেন্ট অ্যাপনিয়া টেকনিক, আর একটা হচ্ছে ম্যানুয়াল জেট ভেন্টিলেশন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে কার্ডিওভাস্কুলার স্টেবিলিটি। কার্ডিওভাস্কুলার স্টেবিলিটির মধ্যে দেখো যে এখানে কি হয়, যেহেতু আমাদের একদম আমার কাজটা হবে ল্যারিংসে, তো ওখানে আমাদের আহ সরাসরি ইয়া করেন, আহ, কি বলে, আহ আচ্ছা ভুলে গেছি কি। আচ্ছা, cardiovascular stability মধ্যে হচ্ছে বিপি and heart rate often fluctuate markedly. So, baseline level of anesthetic can be achieved by short-acting anesthetic agent or sympathetic antagonist, esmolol অথবা both। মানে পেশেন্টকে আমাদের এখানে চেষ্টা করতে হবে যে পেশেন্ট দেখা যাবে মানে বিপি বাড়তেছে এবং বা হার্ট রেট খুব অনেক বেড়ে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, বিশেষ করে বিপি অনেক আপ এন্ড ডাউন করতে থাকে। তো এই বিপি আপ এন্ড ডাউন করার কারণে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বেসলাইন লেভেলটাকে হচ্ছে মেনটেন করতে হয়। এখন মেনটেন করার জন্য আমি কি নিব? মেনটেন করার জন্য আমি হচ্ছে এখানে শর্ট অ্যাক্টিং এজেন্ট গুলো নিব। বলতেছি আমরা প্রোপোফল রিমিফেন্টানিল নিতে পারি, অথবা হচ্ছে অ্যাসমোলল ইউজ করতে পারি, অথবা বোথ ইউজ করতে পারি। এটা ছাড়া অল্টারনেটিভলি পাশে স্মললর কি হ্যাঁ, আপু? অ্যাসমোলল অথবা আমরা বলে, দুটাই। অথবা দুইটাই। প্রোপোফল রেমিফেন্সটা অথবা এসমোলল অথবা দুটাই। হুম, বোথ বোথ। বোথ বোথ। বোথ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। Alternatively, regional nerve block of মানে glossopharyngeal nerve block and superior laryngeal nerve help to minimize intraoperative swing in ব্লাড প্রেশার। মানে হচ্ছে আমরা ইনকিউবেশন রিফ্লেক্সকে অ্যাটেনুয়েট করার জন্য যে ম্যানেজমেন্ট গুলা নিয়ে থাকি, এখানে আমরা সেই ম্যানেজমেন্ট গুলা নিতে পারি। ইনকিউবেশন রিফ্লেক্স ম্যানেজ করার জন্য আমরা যখন ভিউ পয়েন্ট করছিলাম, তখন কিন্তু আমরা ওখানে বলছিলাম যে কি কি ভাবে আমরা ম্যানেজ করতে পারি। আমরা ওপিয়েটস কি কি ইউজ করতে পারি, বা অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করতে পারি, এবং কিছু রিজনাল নার্ভ ব্লক দিতে পারি। এই রিজনাল নার্ভ ব্লক গুলোর মধ্যে আমরা কোন কোন নার্ভকে ব্লক করতে পারি? গ্লসোফেরেঞ্জিয়াল এবং হচ্ছে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ, এইগুলোকে আমরা কিন্তু ব্লক করে ফেলতে পারি। ব্লক করলে দেখা যাবে যে তার যে সুইং হচ্ছে ব্লাড প্রেসারে, সেটা হবে না। তাহলে ডিএল বায়োপসি যদি শর্ট নোট আকারে আসে, তখন সেক্ষেত্রে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট লিখে আমরা যখন এই 3টা পয়েন্ট লিখবো, 3টা পয়েন্টের আন্ডারে এই একটু ডিটেল করে কথাগুলো লিখবো। মাসল রিল্যাক্সেশনের মধ্যে থাকবে কি, যে আমরা এখানে নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট ইন্টারমিডিয়েন্ট আমরা যেভাবে ওটিতে ইউজ করি সেভাবে দিতে পারি, বা ইনফিউশন দিতে পারি, অথবা সাকসার ইনফিউশন দিতে পারি। অক্সিজেনেশন এন্ড ভেন্টিলেশনের ক্ষেত্রে আমরা 4 ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যে নর্মাল ইনকিউবেশন টিউব ইউজ করি, সেটাই ছোট ডায়ামিটারে নিতে পারি।
অথবা যে 4, 5, 6 সাইজের যে মাইক্রোল্যারেঞ্জিয়াল টিউব আছে সেটা ইউজ করতে পারি। আর এটা হচ্ছে ইন্টারমিটেন্ট জেট ইন্টারমিটেন্ট অ্যাপনিয়া ম্যানুয়াল টেকনিক করতে পারি। হ্যাঁ, ইন্টারমিটেন্ট অ্যাপনিয়া টেকনিক ইউজ করতে পারি বা ম্যানুয়াল জেট ভেন্টিলেশন করতে পারি। আর হচ্ছে কার্ডিওভাস্কুলার স্টেবিলিটি। যেহেতু এখানে বিপি খুব সুইং করে, তো আমরা এখানে যে বিপিটাকে কন্ট্রোল করার জন্য প্রোপোফল অথবা মানে শর্ট অ্যাক্টিং এর জন্য আমরা এখানে লং অ্যাক্টিং এ যাবো না, মানে এখানে ফেন্টানিল আমরা ইউজ করবো না কারণ লং অ্যাক্টিং। তো শর্ট অ্যাক্টিং এর মধ্যে আমাদের প্রোপোফল, রেমিফেন্টা অথবা অ্যাসমোলন ইউজ করতে পারি অথবা বোথ। এছাড়া আমরা এখানে কিছু রিজনাল টেকনিকও ইউজ করব, লাইক রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ব্লক, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ব্লক। এগুলো করলে আমাদের যে সুইংটা হয়, ইনকিউবেশন রিফ্লেক্স যেটা হয় সেটা কিন্তু সেটা কমে আসবে। এই হলো আমাদের ডিএল বায়োপসি। আচ্ছা, এরপরে শিখে দেখো তারপরের পেজে আমরা এখানে প্রিভেনশন বা অনেক কিছু এখানে বাদ দিয়ে এগুলো, যেগুলো যে পেজগুলো লাগবে না ওগুলো তোমরা চাইলে বাদ দিয়ে যাইতে পারো, ওটা কোনো অসুবিধা নাই। আচ্ছা, যে এই পরের পেজে দেখো অ্যাপনিক ভেন্টিলেশন আর হচ্ছে জেট ভেন্টিলেশন, এই দুটা নিয়ে একটু কথা লেখা আছে। এটা যদি আমার মনে হয় একটু একবার রিডিং দিয়ে যায়, খুব ডিটেল কিছু না, জাস্ট জেট ভেন্টিলেশন কি, মানে এখানে মানে কি হচ্ছে এবং আমরা দিলে সুবিধা দিলে সমস্যা কি, এগুলো নিয়ে একটু কথা আছে। আচ্ছা, এরপরে আসো নাইট্রাস অক্সাইড এন্ড মিডল এয়ার সার্জারি। মিডল এয়ার সার্জারি, এখানে নাইট্রাস অক্সাইড এন্ড মিডল এয়ার সার্জারির মধ্যে এই পুরো পেজটা হচ্ছে লাগবে, করতে হবে। হ্যাঁ, এখানে পুরো পেজটাই লাগতেছে। আচ্ছা, প্রিভেনশনের মধ্যে দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা নাইট্রাস নাইট্রাসের সাথে আমাদের মিডল এয়ার সার্জারি, এই কোয়েশ্চেনটা আমি দেখি নাই, কিন্তু আসছে রিটার্নে। যতটুকু মনে পড়ে ব্লকে কোয়েশ্চেনও পাই নাই, বা হচ্ছে ফেসবুক কোয়েশ্চেন তো ছিলই না। কিন্তু আমার কাছে কোয়েশ্চেনটা পড়ে খুব মজা লাগছে এবং আমি ভাইভাতে জিজ্ঞেস করে এই জিনিসটা জিজ্ঞেস করতে শুনছি। আচ্ছা, তাহলে হচ্ছে নাইট্রাস অক্সাইডের সাথে মিডল এয়ার সার্জারি মানে রিলেশনটা কি? প্রথম কথা হচ্ছে যে আমাদের মিডল এয়ার এবং প্যারানাসাল সাইনাস গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এয়ার ক্যাভিটি, বাতাস থাকতেছে এগুলোর ভিতরে। এবং নাইট্রাস কি, নাইট্রাস হচ্ছে 34 times more soluble in blood compared to the nitrogen, and because of this disparity nitrous will diffuse in the air containing cavity more rapidly. In a fixed cavity like middle air, এখানে হচ্ছে এটা কি করবে, প্রেসার বাড়ায় দিবে, সোজা কথা। তাহলে নর্মালি মিডল এয়ারের প্রেসার কত, 200 থেকে 300 মিলিমিটার মার্কারি। যদি ইউস্টেশন টিউবের ফাংশনটা ডিক্রিজ করে যে কোনো কারণেই হোক, তখন এই প্রেসার আরো বেড়ে যায়, বেড়ে কত 200 থেকে 300, যেটা সেটা 400-র কাছাকাছি চলে যায় উইদিন 30 মিনিট স্টার্ট অফ নাইট্রাস। তাহলে নর্মালি ছিল 200 থেকে 300, এখন একজনের মিডল এয়ারের বা ইউস্টেশন টিউব ব্লক, তার আমরা সার্জারি শুরু করলাম, তাকে আমরা নাইট্রাস দিলাম, যেটা আমরা আসলে দিই দিয়ে থাকি ওটিতে, তাহলে সেখানে কিন্তু প্রেসার অনেক বেশি বেড়ে যায়। ইন অ্যাডিশন, আবার যখন হচ্ছে আমরা যখন নাইট্রাসটাকে ডিসকন্টিনিউ করতেছি তখন গ্যাসটা রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং মিডল এয়ারে যে প্রেসারটা ছিল মার নেগেটিভ প্রেসার তখন সে জেনারেট করতেছে। তাহলে এই যে সে প্রেসার জেনারেট করতেছে, একবার সে হচ্ছে নাইট্রাস প্রডিউস টু টাইপ অফ প্রেসার ইফেক্ট ইন দ্য মিডল এয়ার, অন দ্য মিডল এয়ার। কি করবে, একটা হচ্ছে প্রথমত সে অ্যাবজর্ব যখন হচ্ছে তখন সে প্রেসার বাড়াচ্ছে, আবার ডিসকন্টিনিউ করার পর সে নেগেটিভ প্রেসার তৈরি করতেছে। তাহলে প্রেসারটা তার দুইটার মানে উম, যখন আমরা দিচ্ছি তখনও হবে, আবার যখন আমরা সরাই ফেলতেছি তখন হবে। এই প্রেসারের জন্য মেইনলি কি হয়, মেইনলি হচ্ছে যে রাপচার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, বালজিং ইয়ারড্রাম, এই জিনিসগুলোর কয়েকটা জিনিস লেখা আছে। এখন বলতেছে যে আমরা বন্ধ করবো কি, প্রিভেনশন করবো কিভাবে, বলতেছে নাইট্রাস শুড বি ডিসকন্টিনিউড 15 মিনিট বিফোর ক্লোজার অফ দ্য মিডল লেয়ার। মানে আমি মিডল লেয়ার যখন ক্লোজ করা শুরু করবে তার ক্লোজারের 15 মিনিট আগে বন্ধ করবো। তাহলে কি হবে, যখন সে ক্লোজ করতেছে তার আগে যদি আমি নাইট্রাসটা বন্ধ করে দেই, তাহলে মানে তার যতটুকু বের হওয়ার দরকার সে বের হয়ে গেল। তাহলে আমার আর নেগেটিভ প্রেশার নিয়ে আমার যেটা টেনশন সেটা আমার আর থাকবে না। আর 2 দিয়ে লিখছি যে ফ্লাশিং দ্য মিডল এয়ার উইথ এয়ার প্রায়র টু ক্লোজার অফ দ্য টিম্পানিক মেমব্রেন। তাহলে
এবং ক্লোজ করার আগে আমি একটু বাতাস ওখানে দিয়ে নিব, তাহলে আমার ওই যে নেগেটিভ প্রেশার তৈরি হওয়ার যে টেনশন সেটা আর হবে না। এই হলো আমাদের নাইট্রাস আর মিডল এয়ার সার্জারি নিয়ে এখান থেকে জিনিস। আমি কি জিনিসটা আরেকবার বলবো? বলেন আপু। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের বডির যে আমাদের মিডল এয়ার বা প্যারানেজাল সাইনাস, এগুলো হচ্ছে এয়ার ক্যাভিটি। আমরা জানি নাইট্রাস হচ্ছে র্যাপিডলি রিঅ্যাবজর্ব হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। তাহলে নাইট্রাস বলতেছে নাইট্রোজেন থেকে 34 গুণ বেশি সলিউবল ইন ব্লাড। তো যে কারণে নাইট্রাস সহজে এয়ার কন্টেনিং যে বডি ক্যাভিটি সেখানে সে সহজে ডিফিউজ হয়ে গিয়ে সেখানে সে প্রেসার এফেক্ট তৈরি করে। তো এখন নর্মালি মিডল এয়ার প্রেসার কত? 200 থেকে 300 মিলিমিটার মার্কারি, মিলিমিটার ওয়াটার। যখন ইউস্টেশন টিউবে কোনো ঝামেলা হয়, যেখানে পেশেন্ট মিডল এয়ার সার্জারির জন্য আসছে, সেই সময় দেখা যায় আমরা যখন নাইট্রাসটা শুরু করি সেই সময় তার প্রেসার বেড়ে যায়। এই যে প্রেসার বেড়ে হয়ে যায় 400 মিলিমিটার ওয়াটারের কাছাকাছি, এই যে প্রেসারটা বাড়লো এটা কিন্তু নাইট্রাসের পজিটিভ প্রেসার ইফেক্ট। এখন আমরা ওটির পরে যে যখন নাইট্রাসটা ডিসকন্টিনিউ করি আহ, তখন যেটা দেখা যায় তখন সে কি হয়, ওই র্যাপিডলি রিঅ্যাবজর্ব হয়ে যায় এবং নেগেটিভ একটা প্রেসার তৈরি করে। এই নেগেটিভ প্রেসারটাও কিন্তু কতটুকু চলে আসে যে 285 থেকে নেগেটিভ প্রেসার তৈরি করতেছে। তাহলে নাইট্রাসের মিডল এয়ারের উপরে দুটো এফেক্ট আছে, একটা হচ্ছে পজিটিভ এফেক্ট যখন তাকে আমরা শুরু করলাম, আর একটা হচ্ছে যখন তাকে আমরা ডিসকন্টিনিউ করলাম। এই পজিটিভ এবং নেগেটিভ ইফেক্টের কারণে তার কিছু প্রবলেম, মানে তার তো আগে থেকে প্রবলেম ছিল এবং আরো নতুন করে প্রবলেম হয়। যেমন কি কি প্রবলেম হচ্ছে? যেমন নশিয়া ভমিটিং হচ্ছে, টিম্প্যানিক মেমব্রেন রাপচার হয়ে যেতে পারতেছে। আমরা ধরো যে এখানে সার্জন যে গ্রাফটা দিল সেই গ্রাফ ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারতেছে। অথবা এখানে বলতেছে যে সিরিয়াস ওটাইটিস মিডিয়া হতে পারে, স্টেপস এর যে ডিজার্ভ আর্টিকুলেশন অথবা ইম্পেয়ার্ড হিয়ারিং, মানে সার্জারির পরে সে দেখা গেল শুনতেই পাচ্ছে না। তাহলে এই যে প্রবলেমের জন্য আমার হোয়াট ইজ মাই রোল? আমার রোল কি? আমার রোল হচ্ছে আমি মানে মিডল এয়ার ক্লোজ করার আগে 15 মিনিট আগে আমি নাইট্রাস ডিসকন্টিনিউ করবো। আর ক্লোজ করার আগে আমি দুটা কাজ করবো, একটা হচ্ছে ক্লোজ করার 15 মিনিট আগে আমি নাইট্রাস ডিসকন্টিনিউ করব, এবং টিম্প্যানিক মেমব্রেন ক্লোজ করার আগে আমি মিডল এয়ারে একটু বাতাস দিয়ে নিব, ফ্লাশিং অফ এয়ার মিডল এয়ার উইথ এয়ার প্রায়োর টু ক্লোজার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। তাহলে মিডল এয়ার বন্ধ করার আগে আমি তাকে হচ্ছে নাইট্রাস ডিসকন্টিনিউ করলাম, আর টিম্প্যানিক মেমব্রেন ক্লোজ করার আগে আমি কি করলাম, মিডল এয়ারে বাতাস ফ্লাশ করলাম। এটা হচ্ছে আমার মানে রোল পার্ট। আচ্ছা, এরপরে আসো নোটের পেজটা উল্টাও, উল্টাইলে দেখবা আচ্ছা এখানে কমপ্লিকেশন অফ দ্য থাইরয়েড সার্জারি একটা লেখা আছে। এটা লিখো, এটা এখান থেকে না পড়লেও হবে, এটা আমাদের ভিউ পয়েন্টেও আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রশ্নগুলো বাদ বাদ বাদ। আচ্ছা, এরপর আছে যে চ্যাপ্টার 3, দেখো ডক্টর আজমস নোট, ওখানে তো চ্যাপ্টার 3 ব্লিডিং টনসিল। পাইছো? পাইছি আপু। হুম, ব্লিডিং টনসিলে দেখো, ব্লিডিং টনসিল থেকে কিছু কোয়েশ্চেন আসে। এখানে দেখো নিচে লেখা আছে কমপ্লিকেশনস অফ টনসিলেক্টমি। তাহলে কমপ্লিকেশন অফ টনসিলেক্টমি আসার কথা না, এই এই মানে সরাসরি আসার কথা না, তবে একটু একটু ফাঁকড়া মার্কা কোয়েশ্চেন গুলো এটা এখান থেকে পড়ে, মানে এইটা এখান থেকে পড়ে কমপ্লিকেশন অফ টনসিলেক্টমি গেল, এটা গেল। এরপরে হচ্ছে একদম পেজ উল্টায় আসো, শেষের পেজে। আপু এই ওই যে, যে এটা তো সেকেন্ড এডিশন, যে এটা না? হ্যাঁ, সেকেন্ড এডিশন ব্লিডিং টনসিল। হ্যাঁ, ব্লিডিং টনসিলের কোনটা বলছেন আপু? ওই যে নিচে কমপ্লিকেশন হাতে লেখা একটা লেখা আছে যে আচ্ছা কমপ্লিকেশন আচ্ছা, অফ হাতে লেখা। টনসিলেক্টমি। আচ্ছা, ঠিক ওখানে আছে। ইমিডিয়েট, একটা হচ্ছে ডিলেড। ইমিডিয়েটের মধ্যে হচ্ছে হুম। প্রাইমারি এন্ড রিঅ্যাকশনারি হেমোরেজ ইনজুরি টু দ্য টনসিলার ফিলার, উভুলা, সফট প্যালেট, টিথ, অ্যাসপিরেশন অফ ব্লাড। আর ডিলেটের মধ্যে হচ্ছে সেকেন্ডারি হেমোরেজ, ইনফেকশন,
তারপর হচ্ছে লাং কমপ্লিকেশন, এরপর স্কারিং অফ সফট টিস্যু, সফট প্যালেট অ্যান্ড ফিলার, তারপর টনসিলার র্যামনেন্ট, তারপর হচ্ছে হাইপারট্রফি অফ লিঙ্গুয়াল টনসিল। ওকে, এরপরে একদম পিছনের দিকে চলে আসো। পিছনের দিকে আসা হচ্ছে দেখো 6 নাম্বার পেজ নিয়ে একটা লেখা যে ব্লিডিং আফটার হ্যাভিং আ টনসিলেক্টমি। 6 পেজ 6 লেখা আছে। হুম। হ্যাঁ, ব্লিডিং আফটার টনসিলেক্টমি। তাহলে ব্লিডিং আফটার টনসিলেক্টমি এখানের মধ্যে কি কি আছে, যে প্রথম বলতেছে যে মে বি ডিটেক্টেড ইন রিকভারি অথবা মেনি আওয়ার্স লেটার। আচ্ছা, এরপরে কি, এরপর বলতেছে লস মে বি মাচ গ্রেটার দ্যান রেগুলারলি অ্যাপারেন্ট এন্ড সিনিয়র অ্যানেস্থেটিস্ট মাস্ট বি ইনভলভ। ওকে, এরপর বলতেছে হোয়াট আর দ্য প্রবলেমস ইনক্লুড। প্রবলেমসটা দেখো পাশের পেজে 5 নম্বর পেজে হাতে লিখে আছে। প্রবলেমস অফ পোস্ট ট্রান্সক্রিপ্টিভ ব্লিডিং: হাইপোভলিউমিয়া, 2 হচ্ছে অ্যানিমিয়া, শক, অ্যাজিটেশন, ডিসওরিয়েন্টেশন, রিসেন্ট ট্রাকিয়ার ইন্টুবেশন, ব্লিডিং ডিসঅর্ডার, টনসিল ব্লিডিং, অ্যাসপিরেশন। এটা কোথায় পাচ্ছি না তো? এটা পাশের এটা পেজে। হাতে লেখা, হাতে লেখা, হাতে লেখা। হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে হোয়াট আর দ্য মানে ব্লিডিং টনসিল বা প্রবলেমস অফ কি বলে পোস্ট টনসিলেক্টমি ব্লিডিং এর অসুবিধাগুলো কি কি। হুম, তাহলে কি কি বলতেছে, একটা হচ্ছে হাইপোভলিউমিয়া, অ্যানিমিয়া, শক, অ্যাজিটেশন, স্টমাক ফুল অফ ব্লাড, রিসেন্ট ট্রাকিয়াল ইনটিউবেশন, ব্লিডিং ডিসঅর্ডার, এরপর হচ্ছে অকাল্ট ব্লিডিং, অ্যাসপিরেশন। তারপর 10 নম্বরে আমি লিখছি যে ডিফিকাল্ট ইনটিউবেশন ডিউ টু এয়ারওয়ে ইডিমা। আর 11 নম্বর হচ্ছে রেসিডুয়াল অ্যানেস্থেটিক ইফেক্ট। এটা হচ্ছে প্রবলেমস ইনক্লুডেড। আচ্ছা, এরপরে আসো 6 নম্বর পেজটা উল্টাও, ওখানে কি আছে, ওখানে হচ্ছে ম্যানেজমেন্টটা কি, ম্যানেজমেন্ট কিভাবে করবো। ম্যানেজমেন্টে দেখো প্রথম হচ্ছে রিকগনিশন। রিকগনিশনের মধ্যে আমি কিভাবে রিকগনাইজ করতেছি, যে রিপিটেড সোয়ালিং, ব্লিডিং থ্রু নোজ, মাউথ, রেস্টলেসনেস, ডিসনিয়া। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার যে চাইল্ড হাইপোভলিমিক থাকবে, অ্যাজিটেটেড থাকবে, রেস্টলেস, শক, এসব। আচ্ছা, তাহলে অন এক্সামিনেশনে পাচ্ছি কি, ট্যাকি হচ্ছে হাইপোটেনশন হচ্ছে ট্যাকিপনিয়া, হাইপোক্সিয়া। আচ্ছা, ইমিডিয়েট ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট এবং ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। সোজা কথায় ইমিডিয়েট ম্যানেজমেন্টে আমরা ব্লিডিং টনসিলটা পেডির দিন কিছুটা আলোচনা করছিলাম। ওখানে মনে পড়ে কিনা দেখো যে পেশেন্ট অপারেশন হয়ে গেছে, পোস্ট অপারেটিভে আছে বা ওয়ার্ডে চলে গেছে। তাহলে অপারেশন যেহেতু তার হয়ে গেছে এবং এটা যেহেতু দেখা যাচ্ছে আমাদের সার্জারি উইদিন 24 আওয়ারের মধ্যে হয়, সাধারণত তার একটা আইভি এক্সেস থাকে। যদি আইভি এক্সেস নাও থাকে, আমরা লিখবো কি যে একটা আইভি এক্সেস আমরা এনশিওর মানে নিব, নিয়ে তাকে আমি ফ্লুইড দিব, ফ্লুইড দিয়ে তাকে আমি কি করবো, তাকে আমি পজিশন করে দিব। পজিশনটা আমাদের কি ধরনের পজিশন হবে, যাতে তার অ্যাসপিরেশন না হয়, অ্যাসপিরেশন না হবে হেড ডাউন করবো, ল্যাটারাল করতে পারে। এরপর হচ্ছে সাকশনিং এবং হচ্ছে গিভ অক্সিজেনেশন। আচ্ছা, এরপরে আমরা ব্লাড অ্যারেঞ্জ করলাম, যদি পায়ে যেত ব্লাড দিলাম, সিনিয়র অ্যানেস্থেটিক্স এবং সার্জনকে কল দিলাম, নো প্রি মেডিকেশন। এটা হচ্ছে এটা এই টনসিলেক্টমির মূল জিনিস। আমরা এখানে কোনো প্রি মেডিকেশন করতেছি না। মানে আমার তো ইমার্জেন্সি, মানে কি ইমার্জেন্সির মধ্যেই ইমার্জেন্সি, তাহলে এখানে আমাদের কোনো ধরনের প্রি মেডিকেশন করা যাবে না। ওকে, এরপরে দেখো যে ডেফিনেটিভ ম্যানেজমেন্টে কি থাকতেছে। তো ডেফিনেটিভ ম্যানেজমেন্টের মধ্যেও কি থাকবে, আমাদের এখানে আমরা তাকে পেশেন্টকে ওটিতে নিয়ে যাব, ওটিতে নিয়ে যাওয়ার পরে তাকে আমার আরএসআই টেকনিক ফলো করতে হবে। আরএসআই টেকনিক ফলো করলাম, এদিকে আমরা কি করতে পারতেছি, তাকে আমরা ইনহেলেশনাল ইন্ডাকশন বা আমার মানে আমরা কি ধরনের ইন্ডাকশন করবো, ইনহেলেশনাল করবো না হচ্ছে আইভি ইন্ডাকশন করবো। আরএসআই এর মধ্যে আমাদের আমরা এটা হচ্ছে আইভি ইন্ডাকশনের দিকে যেতে পারি, ইনহেলেশনের দিকে আসলে সময় লাগে, তাই না। ইনহেলেশন ইন্ডাকশন হচ্ছে লং টাইম নেয়। তারপরে হচ্ছে আমরা এখানে আরএসআই টেকনিকটাকে ইনকিউবেট করে আমার যেটা করতে হবে, তাকে হচ্ছে আমার এনজি দিতে হবে, এনজি দিয়ে তাকে আমি অ্যাসপিরেট করলাম, মানে সাকশন দিতে হবে, কি বলে মানে এনজির মাধ্যমে হচ্ছে সাকশন দিব, আমি পেট খালি করে ফেলবো। এবং পরবর্তীতে এক্সটিউবেট ফুললি অ্যাওয়েক, নর্মাল গ্যাগ রিফ্লেক্স, কাফ রিফ্লেক্স হ্যাভ রিটার্ন। আচ্ছা, এরপর কি, তাকে পজিশনিংটা হবে রিকাভারি রুমে, ল্যাটারাল পজিশনিং, এক্সটেন্ডেড স্টে ইন রিকাভারি ফর ক্লোজ মনিটরিং। আর হচ্ছে
নাসোফ্যারিঞ্জিয়াল প্যাক অকেশনে রিলেটেড দরকার নেই, কোনো নাসোফ্যারিঞ্জিয়াল প্যাক আমরা দিব না, এবং চেক পোস্ট অপারেটিভ হিমোগ্লোবিন। এটাই হচ্ছে আমার ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। এই জিনিসটাকে মানে ঘুরায় প্যাচে অনেকভাবে অনেক কিছু করে লেখা হয়েছে। এটাকে হচ্ছে আমার মানে সোজা করে যদি বলতে চাই তাহলে এটাই হচ্ছে আমার মানে জিস্ট কথা। আরেকবার বলবো? আপু বলা লাগবে না, শুধু একটা কোশ্চেন ছিল, ল্যাটারাল পজিশনে যদি জিজ্ঞেস করে রাইট না লেফট কোনটা বলবো, কেন হুম। বলবো? না, এখানে রাইট লেফট এর কোনো বিষয় নেই, লেফট ল্যাটারাল তো আমাদের শুধু গাইনির সাথে রিলেটেড, লেফট ল্যাটারাল পজিশন করবো। আর অন্য যে হুম, আমাদের রিকভারি পজিশন সেটা রাইট বা লেফট হবে, এটা কোনো মানে এটা যে কোনো রাইটও রাখতে পারি লেফটও রাখতে পারি। এটা আচ্ছা। মানে রাইট বা লেফট এটা মানে ইন্ডিকেটেড না। ঠিক আছে, তাহলে ব্লিডিং টনসিল, হুম, যদি ব্লিডিং টনসিল নিয়ে আর যেখান থেকে যে ধরনের কোয়েশ্চেন হোক না কেন, মনে রাখবা এখানে মূল জিনিসটা হচ্ছে তার ব্লিডিং হচ্ছে মানে তার আরএসআই করতে হবে। আরএসআই করে আমি তাকে এখানে টিউব সাইজ কি হবে, টিউব সাইজ একটা ছোট সাইজ টিউব হবে, এখানে আমার ডিফিকাল্ট ইনটিউবেশন হবে, পেশেন্ট হচ্ছে হাইপোভলিমিক হবে, তার কতটুকু ব্লাড লস হয়েছে আমি জানি না, কারণ আমার কাছে তো তখন ল্যাবের রিপোর্ট আসে না। আমি ক্লিনিক্যালি দেখতে পারি, ক্লিনিক্যাল দেখে আমি নাও বুঝি আমি তাকে সেফ সেফ থাকার জন্য ব্লাড দিয়ে দিতে পারি, কারণ পেশেন্ট হাইপোভলিমিক থাকে। আচ্ছা, তারপরে আমি আইভি এক্সেস তার থাকবে, না থাকলে তাকে ওপেন করবো। আমার যেহেতু পেশেন্ট হাইপোভলিমিক, পেশেন্ট শকে আছে, আমি তাহলে দুটা চ্যানেল ওপেন করার চেষ্টা করব। মানে প্রথম কথা হচ্ছে তাকে আমার যতটুকু সম্ভব সাকশন দিয়ে আহ, পরিষ্কার করে তাকে আমি ওটিতে নিয়ে ওটিতে গিয়ে আমার এক্সপ্লোরেশন শুরু করে দিতে হবে। প্লাস আমার এখানে যেহেতু এই সার্জারিটা আমরা ওদের করছিলাম যে সার্জিক্যাল ক্লাসিফিকেশন, কোনটা আর্জেন্ট কোনটা ইমার্জেন্সি, তো যেহেতু এটা একটা আর্জেন্ট অপারেশন, তো আমার এখানে রিসাসিটেশন এবং অপারেশন পাশাপাশি চলবে। এবং পরবর্তীতে এই পেশেন্টটা যেহেতু একবার তার একটা ইনসিডেন্ট হয়েছে, তাকে অবশ্যই আমাদের ক্লোজ মনিটরিং এ রাখতে হবে, তাকে আমার আগের মতো অপারেশনের পর পর ওয়ার্ডে শিফট করা যাবে না। বা আমার যদি চাই আমরা তাকে এইচডিইউ তেও রাখতে পারি, আইসিইউ তে পাঠানোর দরকার নেই, এইচডিইউ তে রাখবো। এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, তো স্মলার সাইজ ইটি টিউব দিব হ্যাঁ, আর আরএসআই আর আরএসআই একটা হিসাব করে? হ্যাঁ, অবশ্যই, কারণ তার তো ব্লিডিং হয়েছে, পেশেন্ট তো হচ্ছে আমাদের এখন ফুল হুম স্টমাক, হুম হুম। এটা হচ্ছে যে ডিফিকাল্ট ইন্টিগ্রেশন, তাহলে আমি এখানে স্মল সাইজ টিউব দিব। আমার তো টিউব দেওয়ার উদ্দেশ্য ব্লিডিং বন্ধ করা না, টিউব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তাকে আবার অপারেশন শুরু করবো সেটার জন্য, তাকে আমার অক্সিজেশন এবং ভেন্টিলেশন এনশিওর করার জন্য। সেখানে আমার ফুল টিউব তো লাগবে না, পুরো বড় সাইজের টিউব দেওয়ার মানে অ্যাপ্রোপ্রিয়েট সাইজ আমার এখানে না দিলেও অসুবিধা নেই। বা লং ওটি না হলে আসলে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের টিউব অনেক সময় দিতে ডিসকারেজই করে। একটু ছোট সাইজে দিতে বলে। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে শুরু হয়ে যাবে ইসিটি। ইসিটি তে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখো, একটু বই থেকে দেখো। আচ্ছা, এরপর আসো ভিউ পয়েন্টে আসো। ভিউ পয়েন্টে দেখো নেক সোয়েলিং। নেক সোয়েলিং এর মধ্যে হোয়াট আর দ্য কজেস অফ নেক সোয়েলিং, এখানে সুন্দর করে মিড লাইন সোয়েলিং এবং ল্যাটারাল নেক সোয়েলিং লেখা আছে। এই কোয়েশ্চেনটা লাগবে, কারণ কোয়েশ্চেনটা রিটেনের জন্য লাগবে না, এটা লাগবে হচ্ছে আমাদের শর্ট কেস লং কেসের জন্য। বিশেষ করে শর্ট কেসে মিড লাইন নেক সোয়েলিং কজ ডিডি কি হতে পারে, ল্যাটারাল নেক সোয়েলিং ডিডি কি হতে পারে, এটার জন্য। তারপর হচ্ছে ইন্ডিকেশন ফর ইমার্জেন্সি ট্রাকিওস্টমি, এটা তো আছেই। এবার এই কোশ্চেন যেটা পড়বো এটা পাতা দরকার নেই। আচ্ছা, এরপরে আসো যে থাইরয়েডেক্টমি নিয়ে অনেকগুলা কোয়েশ্চেন আছে। থাইরয়েডেক্টমি একটা বিশাল একটা কোয়েশ্চেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো থাইরয়েড অ্যাসেসমেন্ট নিয়েই লিখছে। তাহলে থাইরয়েডের এই কোয়েশ্চেনটা বারবার না পড়ে আমরা একবারেই পড়বো। এটা এখানে লিখে দিচ্ছে, ভালো হয়েছে, কারণ তোদের রিটেনটা খোলার আর দরকার নেই। আচ্ছা, মানে এখানে ওই আগে যখন ছিল তখন হচ্ছে এটা আলাদা করে লিখে দিছিল আর কি, মানে কি বলে ক্লিনিক্যাল, মানে সি ক্লিনিক্যাল বই, এখন তো ক্লিনিক্যাল বই আর খোলার দরকার নেই, এখানে সব আছে। আচ্ছা, থাইরয়েডেক্টমির মধ্যে হচ্ছে আমাদের যখন এই ধরনের পেশেন্ট গুলো আসবে, রিটেনের যে জিনিসটা, যেমন এই কোয়েশ্চেনটা যেটা লিখছে, 40-year-old ডায়াবেটিক লেডি
with huge thyromegaly is scheduled for total thyroidectomy. এখন thyromegaly for what? এটা কি হাইপো না হাইপার? এখানে আসলে ডিটেল করে কিছুই লেখা নাই, তাই না? তো এখন আমাদের যে থাইরোমেগালি তো আমার হাইপো হাইপার দুই ক্ষেত্রেই হতে পারে, কোন ক্ষেত্রে আমি জানি না। আর আমার কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেন হচ্ছে হাউ উড ইউ অ্যাসেস দিস পেশেন্ট ফর প্রোভাইডিং জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে হাউ উড ইউ অ্যাসেস দ্য পেশেন্ট, বলো তোমরাই আমাকে বলো এই উত্তরটা তোমরা কিভাবে দিবা, উত্তরটা কিভাবে লিখবা, মানে সাজাবা কিভাবে সেটা বলো। হিস্ট্রি থেকে শুরু হবে আপু, ওই আগে যে পড়ছিলাম আমরা। বলো formula বলো। এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন। হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, গুড। এখন হিস্ট্রির মধ্যে আমরা এখানে তার কি কি হিস্ট্রি নিব? প্রেজেন্টিং কমপ্লেন, তার হচ্ছে কোনো কনকারেন্ট ডিজিজ আছে কিনা, কোমরবিডিটি কি কি আছে, স্মোকিং, অ্যালকোহল, ড্রাগ হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, প্রিভিয়াস অ্যানেস্থেসিয়া অথবা সার্জারির হিস্ট্রি, আর আর কিছু বাদ দিলাম। অ্যালকোহল বলছো, অ্যালকোহল বলছে আপু, অ্যালকোহল বলছি, স্মোকিং, মোটামুটি বলছে। স্মোকিং, তারপর সোশ্যাল ওটি বলছি, সার্কামস্টেন্স। অ্যানেস্থেসিয়া সার্জারি প্রিভিয়াস। বলছে, না স্মোকিং বলছিলি কিনা? স্মোকিং বলছি, হ্যাঁ। আচ্ছা, স্মোকিং বলছে আপু, হ্যাঁ, তাহলে বলছে ড্রাগ সবই বলছি, হ্যাঁ স্মোকিং আর হচ্ছে একটা তরকারি চামচ দাও। আচ্ছা, হ্যাঁ। আর তরকারি চামচ। আচ্ছা, এরপরে হচ্ছে যে তাহলে এটা গেল আমার। এখন আসো, তাহলে পেশেন্টকে আমরা, যেহেতু থাইরয়েডের পেশেন্ট, থাইরয়েড মানেই হচ্ছে তার সমস্যা আছে কার্ডিওভাস্কুলার, হ্যাঁ, এবং বলছে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক, বয়স হচ্ছে 40। তাহলে এটা এখন বলো যে এটা তুমি হিস্ট্রি বললাম, তারপর এক্সামিনেশন, কপি বল, এক্সামিনেশনে কি কি দেখবি তুই, লিখবি কি, যেটা লিখবি সেটাই বল। এক্সামিনেশনে তো একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশনের মধ্যে আসে, জেনারেল এক্সামিনেশন, তারপর হচ্ছে গিয়ে লোকোমোটর এক্সামিনেশন এখানে আসবে, যে লোকাল এক্সামিনেশনটা, এটা কি আসবে এখানে আপু? কি লিখবি সেটা বল, আমি আমি আমারটা পরে বলবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। প্রথম হচ্ছে জেনারেল এক্সামিনেশন করব, জেনারেল এক্সামিনেশনের মধ্যে পেশেন্টের নর্মাল যে অ্যাজ ইউজুয়াল টেম্পারেচার এগুলো দেখবো। তারপর হচ্ছে আমার স্কিন, যে মানে আমার যে জেনারেল এক্সামিনেশনের মধ্যে তো আপু স্কিনটাও আসে হ্যান্ড এক্সামিনেশনে, সেটা দেখতে পারি যে স্কিনটা কেমন হ্যান্ডের। আর এরপর সিভিএস তো অবশ্যই করতে হবে, সিভিএস এর মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল ব্লাড প্রেশার, হার্ট রেট এগুলো সব দেখবো। তারপর হচ্ছে গিয়ে চার্টের ইডিমা কথাটা আছে জানতে কিনা চাচ্ছি, সেটা। চার্টের মধ্যে কি কি আছে সেটা ছিল জানতে চাচ্ছি। ওই যে আমাদের যে হ্যাঁ স্মিথের আপু, যে চার্ট, স্মিথের যে চার্টটা আছে না, হ্যাঁ হ্যাঁ আপু, ওই চার্ট, চার্টেরটাই বলতেছি আমি মোটামুটি। চার্টের মধ্যে যদি বলি তাহলে জেনারেলের মধ্যে নিউট্রিশনাল স্ট্যাটাস, তারপর ফ্লুইড ব্যালেন্স, তারপর হচ্ছে পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা, তারপর জন্ডিস, পারফিউশন যে ওটা, টেম্পারেচার, তারপর হচ্ছে গিয়ে আহ কোনো ফ্রাইলটি, কোনো হিস্ট্রি আছে কিনা পেশেন্টের, ফ্রাইলটি মানে উইক কিনা সেটা দেখতে হবে। তারপর সিভিএস এর মধ্যে ব্লাড প্রেশার, হার্ট রেট, তারপর হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ইডিমা, আল্ট্রাসাউন্ড। এই পেরিফেরাল পালস, তারপর হচ্ছে রেসপিরেটরির মধ্যে সেন্ট্রাল এন্ড পেরিফেরাল সাইনোসিস, অক্সিজেন স্যাচুরেশন, তারপর রেসপিরেটরি রেট, তারপর লাং অস্কালটেশনের যে ইয়েটা, এআরও এটা করব আমরা, স্পেসিফিক এআরও যে অ্যাসেসমেন্টটা নর্মালি সেটা করব। আর সিএনএসটা করব, কোনো ডিসফাংশন বা হচ্ছে গিয়ে কোনো ক্রানিয়াল বা সেন্সরি কোনো নার্ভের ইয়ে আছে কিনা, ডিসফাংশন, এগুলা। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের চার্টে ছিল, ঠিক আছে। সাথে হ্যাঁ আপু। যেহেতু পেশেন্টটা বলছে ডায়াবেটিক, তাহলে অবশ্যই তোমার এখানে ডায়াবেটিকের জন্য তুমি এখানে তার কিছু ইয়া দেখবে না, তার ডায়াবেটিসের যে কমপ্লিকেশন গুলা সেগুলা ডেভেলপ করছে কিনা। রেটিনোপ্যাথি, হ্যাঁ নেফ্রোপ্যাথি, হ্যাঁ নিউরোপ্যাথি। হ্যাঁ, তাহলে তো আমাকে ডায়াবেটিক, নেফ্রো, ডায়াবেটিক গুলো আনতে হবে। তারপর সে হচ্ছে থাইরয়েড কেস, আপনি কিন্তু এখন মানে থাইরয়েড কেস, তো থাইরয়েড কেস যেহেতু সে, তাহলে তার হচ্ছে আমার দেখতে হবে তার থাইরয়েড তুই ফাংশন হ্যাঁ, অ্যাসেসমেন্ট করতে হবে আপু। না ওটা তো আমি